ধন্যবাদ। আজকের বিষয় হচ্ছে আধুনিকতাবাদ এবং শার্ল বদলের। এবং শার্ল বদলের নামটা শুনলেই কিরকম যেন শিহরণ দিয়ে যায়, পুরো গায়ে কাঁটা দিয়ে দেয়। এই যে একটুখানি আগে এই ছাত্রীটি এই কবিতাটা বললেন, সেটার মধ্যে যে লাইনটা আমরা দেখছি বারবার 15 বার এই লাইনটা ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে মহান শয়তান করুণা করো তুমি আমার শেষহীন দুঃখে। তো এই যে শয়তান, শয়তান এখানে কি? এখানে কিন্তু শয়তান বিদ্রোহের প্রতীক। এবং যখন আমরা আধুনিকতাবাদের আলোচনা করব, মনে রাখতে হবে এটা কিন্তু আধুনিকতা নয়, এটা আধুনিকতাবাদ, যেটাকে আমরা ইংলিশে বলি মডার্নিজম। বাংলায় বলছি আধুনিকতাবাদ, ইংলিশে বলছি মডার্নিজম। এবার যখন আমরা একটা বিখ্যাত বই দেখি মডার্নিজমের, সেই বইটা লিখেছেন পিটার গে। ওই বইটার নাম মডার্নিজম, দ্য লিওর অফ হেরেসি। এবং হেরেসি মানে কি? হেরেসি মানে ধর্মবিরোধিতা। মানে এখানে স্ট্রিক্টলি ধর্ম নয়, কিন্তু অ্যান্টি কনভেনশন বা নন কনফর্মিজম। তো আমার মনে হয় শ্রীময়ী যে কবিতাটা পাঠ করেছে সেটা খুবই প্রাসঙ্গিক বদেলেরকে বোঝার জন্য। কারণ বদেলের ছিলেন সেই বিদ্রোহী কবি যার অনুপ্রেরণায় হাজার হাজার পংক্তি লেখা হয়েছে আধুনিকতাবাদকে যারা রিপ্রেজেন্ট করে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি টি.এস. এলিয়ট, থমাস টার্নস এলিয়ট। আমরা আসবো টি.এস. এলিয়টের কাছে, আমরা আসবো, আমরা ডব্লিউ.বি. ইয়েটসের কাছেও আসবো, আর আমরা দেখে নেবো যে কিভাবে তারা বদেলেরিয়ান ব্যাপারটাকে তুলে ধরেছেন তাদের কবিতায়। কিন্তু তার আগে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে আধুনিকতাবাদ মানে কি। আসলে আপনারা দেখবেন এই আধুনিকতাবাদ কিন্তু ঠিকভাবে বর্ণনা দেওয়া যায় না, এর অনেক বর্ণনা আছে। কিন্তু যদি বর্ণনা দিতেই হয় তাহলে আমি বলবো যে আধুনিকতাবাদ এক ধরনের সাহিত্যিক আন্দোলন, যেটাকে আমরা অনেক সময় ইংলিশে আমরা একটা ফ্রেজ ইউজ করি, ইটস অ্যান আমব্রেলা টার্ম। আমব্রেলা টার্ম। আচ্ছা, আমব্রেলা মানে ছাতা। ছাতা কখন ব্যবহার করা হয়? যখন বজ্র বিদ্যুৎ বৃষ্টি হচ্ছে, আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য ছাতা ব্যবহার করি। আপনারা একটু মনে করে দেখুন 20 শতাব্দীতে কি হচ্ছে। একটা বিষাক্ত পরিবেশ, একটা অভিশপ্ত পরিবেশ তৈরি হচ্ছে। সাম্রাজ্যবাদী যুদ্ধে এবং বিশ্বযুদ্ধে আমরা দেখতে পাচ্ছি দুনিয়াটা একেবারে রক্ত ফোয়ারা হয়ে যাচ্ছে। এবং সেই রক্ত ফোয়ারা কিন্তু একটা নাম, বুদ্ধদেব বসু অনুবাদ করেছেন রক্ত ফোয়ারা, বদলের একটা কবি। সেই পুরো 20 শতাব্দীটাই কিন্তু বিষাক্ত হয়ে গেছিল, অভিশপ্ত হয়ে গেছিল এবং রক্ত ফোয়ারা হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম মানুষ মরছে। কিসের জন্য মরছে সেটা তারাও বুঝতে পারছে না। তারা বলছে নাকি একটা বিশ্বযুদ্ধ হচ্ছে, একে অপরকে চেনে না, কিন্তু লড়াই চলছে, সংগ্রাম চলছে। দুনিয়া কাঁপছে, কোন কোন দুনিয়া 10 দিন ধরে কাঁপছে, কোন কোন দুনিয়া 1000 দিন ধরে কাঁপছে, কিন্তু কাঁপছে। এই শিহরণ, এই শিহরণটাকে নিয়েই কিন্তু আধুনিকতাবাদ। আধুনিকতাবাদের মধ্যে যে সাহিত্যিক আন্দোলনগুলো আছে সেগুলো অনেক। যেরকম ধরুন আধুনিকতাবাদ, যাকে আমি একটা আমব্রেলা টার্ম হিসেবে ইউজ করছি, এই আমব্রেলা টার্মটার মধ্যে অনেকগুলো আন্দোলন আছে, সাহিত্যিক আন্দোলন। একটা ধরুন নাম হচ্ছে ইমপ্রেশনিজম। ইমপ্রেশনিজমের বিষয়ে জানতে গেলে আপনারা ক্লড মোনের পেন্টিং দেখতে পারেন। এক্সপ্রেশনিজম, এক্সপ্রেশনিজমের বিষয়ে জানতে গেলে আপনারা এডওয়ার্ড মুনচের পেন্টিং দেখতে পারেন। সুরিয়ালিজম, সালভাডর ডালির সুরিয়ালিজমের প্রতীক, আপনারা নাম শুনেছেন। কিউবিজম, তারপরে অসংখ্য আরো, দাদাইজম, ভর্টিসিজম, ফাওভিজম এবং এরকম অনেক কিছু ইজম মিলিয়ে কিন্তু মডার্নিজম বা আধুনিকতাবাদ। কিন্তু এর সঙ্গে শার্ল পিয়ের বদলের যে সম্পর্ক, সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে শার্ল পিয়ের বদলের জীবন সম্পর্কে। এবং শার্ল পিয়ের বদলের জীবন সর্বকালের প্রথম শ্রেণীর বোহেমিয়ানদের ঈর্ষার কারণ। হ্যাঁ,
একেবারে ঈর্ষার কারণ। অসম্ভব উচ্ছৃঙ্খল মমতায় তিনি নিটোল। সাজানো গোছানো জীবন ভেঙেছেন এক অমার্জিত আভিজাত্যতায়। তার জীবন ছিল ব্যতিক্রমী, তার জীবন ছিল সৌন্দর্যময় কিন্তু রহস্যময়, এবং রহস্যময় বলেই হয়তো তার জীবন এত সুন্দর। বদলেয়ারের জীবন আপনারা যদি পর্যবেক্ষণ করেন তাহলে একটা ঝড়ের উৎসব। জীবনের প্রতিটি মুহূর্তেই তিনি সমস্ত নন্দন তত্ত্ব চুরমার করে সুন্দর কবিতা, এমনকি যেটা শ্রীময়ী কিছুক্ষণ আগে পড়লো, শয়তানের সঙ্গে সম্ভোগরত ছিলেন। ভাবুন, 15 বার একটা কবিতায় 15 বার বলে যাচ্ছে, মহান শয়তান করুণা করো তুমি আমার শেষহীন দুঃখে। অসম্ভব নৈপুণ্যতা, অসম্ভব নৈপুণ্যতায় তিনি ধর্ষণ করেছেন চিরায়ত সামাজিকতার হাস্যকর ব্যাকরণ। মাস্তুলের উপর দাঁড়িয়ে নির্দেশ দিয়েছেন নতুন গতিপথে, এবং আমরা যারা পাঠক আমাদের সামনে উন্মোচন করেছেন। কিসের উন্মোচন করেছেন? নরকের উল্লাসিত অবগুণ্ঠিত সৌন্দর্যের, চিরাচরিত জীবনবোধের মূর্খ মাধুর্য কাটিয়ে তিনি সর্বকালের সর্বস্তরের বোহেমিয়ানদের সামনে এঁকে দিয়েছেন এক মানচিত্র। ফরাসি কাব্যদেবীর দুর্দান্ত এক সন্তান, আপনারা হয়তো নাম শুনেছেন, আর্থার র্যাম্বো। আর্থার র্যাম্বো, RIMBAUD, আর্থার র্যাম্বো। তিনি যথার্থই বলেছিলেন, বদলের est le premier voyant roi des poètes à vrai Dieu। আবার বলছি আমি, বদলের est le premier voyant roi des poètes à vrai Dieu। vrai, vrai মানে কি? ট্রু মানে সত্য, দিউ মানে ভগবান। তাহলে ভাবুন কি বলছেন, কি বলছেন ফরাসি কাব্যদেবীর এই আর্থার র্যাম্বো বদলের সম্পর্কে। বলছে প্রেমিয়া ভয়াম মানে বদলেরই প্রথম দ্রষ্টা। রোয়া দে পোয়েত, রোয়া, রোয়া মানে ফ্রেঞ্চে রোয়া মানে রাজা, রোয়া দে পোয়েত কবিদের রাজা, অ্যাভ্রে দিউ মানে প্রকৃত ঈশ্বর। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে, একদম পরিষ্কার। আমি জাস্ট কনফার্ম করি, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আর্থার র্যাম্বো বলছেন সত্যি একজন ভগবান। কাকে বলছেন? শার্ল বদলের, শার্ল পিয়ের বদলের। কিন্তু এই যে আর্থার র্যাম্বো, মজার বিষয়টা হচ্ছে তিনি 19 বছর বয়সেই কবিতা লেখা ছেড়ে দিয়েছিলেন। শব্দের অ্যালকামি তার অসহ্য লেগেছিল, এবং এই শিশু কবি, একটু আগেই নিরুদা বলেছেন শিশু বলা যাবে না, যুবক, তো আমিও যুবক বলছি কারণ 19 বছর বয়স ছিল। এই শিশু মানে এই যুবক কবি, সার্থক বোহেমিয়ান, যে কিনা কলঙ্কিত অপূর্ব ভীষণে, তার পক্ষেই বদলের সম্পর্কে এমন প্রাণবন্ত মূল্যায়ন করা সম্ভব। এবং আমরা দেখব তামাম দুনিয়ায় কিন্তু এমন কোন মনস্তত্ত্ববিদ নেই যাকে কিনা বদলের জীবন বৃত্তান্ত ভিরমি খাওয়াবে না। আমরা দেখব তার প্রত্যুশ্লোকনে, জীবনের প্রত্যুশ্লোকনে বদলের পিতৃবিয়োগ, তরুণী মাতা এবং সুদর্শন বিপিতার প্রলয়লীলা, বিপিতার প্রতি বদলের বৈরীসুলভ মনোভাব, শুকনো কাঠের মতন রুদ্ধ স্কুল জীবন, এবং লাতিন কোয়ার্টার। হ্যাঁ, লাতিন কোয়ার্টারটা কি? একটা জায়গা যেখানে বলতে পারেন এটা বুদ্ধিজীবীদের মক্কা, ফ্রান্সে মানে প্যারিসে। লাতিন কোয়ার্টারের বোহেমিয়ান জীবন স্পর্শ করেছিলেন বদলে। নীল সাগরের বুকে সমুদ্র যাত্রা, পুরুষাঙ্গে ব্যাধির স্পর্শ, কৃত্রিম পরিশীলিত জীবন চর্চা, প্রণয় পিপাসা, অর্থকষ্ট, যেটা অনেকের আমাদের এই সমাজে এখন যা চলছে বুঝতে পারছি, অর্থকষ্ট, পরিশেষে উত্তরাধিকার হিসেবে প্রভৃত অর্থের মালিক হয়েও সম্পূর্ণ নিঃস্ব অবস্থা, পৃথিবী ছেড়ে চলে যাওয়া, এমনই অসংখ্য ঘটনায় বর্ণিল তার জীবন উপখ্যান। বদলের তার জার্নো ইন্তিমে বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে অন্তরঙ্গ জার্নাল বলা যেতে পারে অনুবাদ করলে। জার্নো ইন্তিমে বা অন্তরঙ্গ জার্নাল, এখানে উনি লিখছেন
আমার পূর্বপুরুষেরা ছিলেন নির্বোধ। তাহলে দেখেছেন যে খেয়ে বললেন যে পূর্বপুরুষেরা নির্বোধ, এটা বদলের পক্ষেই সম্ভব। বলছেন আমার পূর্বপুরুষেরা ছিলেন নির্বোধ অথবা পাগল, বিশাল বিশাল বাসভবনে তারা থাকতেন, আর তারা সবাই ছিলেন এক ভয়ানক প্রচন্ড আবেগের জীবন্ত বলি। কে বলছেন? বদলের। কার বিষয়ে বলছে? তার পূর্বপুরুষের বিষয়। একটু আগেই শ্রীময়ী পড়ল, হে শয়তান, মহান শয়তান, করুণা করো তুমি আমার শেষ ইন্দুককে। তো শয়তান নামটা কোথা থেকে আসছে? এটা আসলে একটা হিব্রু শব্দ, জানেন তো? এটা একটা হিব্রু শব্দ, সায়েতান। এটার মানে হচ্ছে যিনি প্রশ্ন করেন। কি হয়েছিল বিবলিক্যাল রেফারেন্সে যদি আমরা যাই, ভগবান মানে অথরিটিকে প্রশ্ন করেছিলেন লুসিফার। লুসিফারের মানে ছিল তখন লাইট বেরার, কিন্তু এই অহংকার সহ্য না করতে পেরে তাকে বিতাড়িত করে, তাকে নরকে পাঠিয়ে দেয়, এবং সেখানে পড়ে তাকে সবাই চেনে সায়েতান হিসেবে, যেটা একটা হিব্রু শব্দ। সেখান থেকে আমরা বাংলায় এসেছি শয়তান, মানে কিন্তু বিদ্রোহী, যে প্রশ্ন করে। সবসময় শয়তান মানে কিন্তু বাজে নয়, এটা কিন্তু মনে রাখা দরকার। কারণ অনেকে বলে বদলের তো শয়তানের বিষয়ে লিখছে, তাহলে কি লোকটা খুব খারাপ? না, তাহলে বোঝা যাবে না, আধুনিকতাবাদ বোঝা যাবে না। কারণ বদলেরও মানে বদলের এর কিন্তু ব্যতিক্রম ছিলেন না। তার দুর্দান্ত জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক অসম্ভব প্রচন্ড আবেগের আবেশে থরথর করে কাঁপত। এবং উত্তরসূরি হিসেবে বদলের কতটা সত্যভাষী ছিলেন তাতে সন্দেহ পোষণের চেয়ে এক ঝলক দেখে নেওয়া যাক সেই সব নির্বোধ অথবা পাগল, ভয়ানক প্রচন্ড আবেগের জীবন্ত বলিদের, যেটা বদলের তার পূর্বপুরুষদের বলেছেন তার জর্নো ইন্তিমেতে। ফ্রাঁসোয়া বদলের কে ছিলেন? ফ্রাঁসোয়া বদলের, যার ঔরসজাত সন্তান আমাদের উদ্ভ্রান্ত যুবরাজ শার্ল পিয়ের বদলের। ক্যারোলিন বদলের, যে নারীর গর্ভজাত আমাদের কবি। ও জেনারেল ওপিক, জেনারেল ওপিক নামটা মনে রাখবেন, জেনারেল ওপিক, কবির বিপিতা, কবির চোখে খলনায়ক। এই ত্রয়ী বিন্দুর মারাত্মক ত্রিভুজ নানাভাবে আশৈশব ক্ষত বিখ্যাত করেছে শার্ল পিয়ের বদলের জীবনকে। এবং আমরা দেখব 1821 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল 26 বছরের যুবতী ক্যারোলিন বদলের প্যারিসের সেই লাতিন কোয়ার্টার, বুদ্ধিজীবীদের মক্কা, লাতিন কোয়ার্টারের মধ্যস্থলে 13 নম্বর রুয়া তোফাইয়ে জন্ম দিলেন এক পুত্র সন্তানের। ফ্রেঞ্চে রু, রু মানে রাস্তা, ফ্রেঞ্চে রু মানে RUE, রু মানে রাস্তা। রুয়া তোফাইয়ে জন্ম দিলেন এই শার্ল পিয়ের বদলেরকে। ঠিক তার দুদিন বাদে সেই সন্তানকে ক্যাথলিক মতে করা হলো। রেজিস্ট্রি খাতায় সন্তানটির নাম হিসেবে লেখা হলো শার্ল পিয়ের বদলের। পিতা ফ্রাঁসোয়া বদলের, পেশায় চিত্রকার। ফ্রাঁসোয়া বদলের ছিলেন তার পরিবারের একমাত্র সন্তান। মোটামুটি সচ্ছল পরিবারে তিনি মানুষ হয়েছিলেন। পুনর্বয় প্রাপ্তির আগেই তাকে পড়তে পাঠানো হলো কলেজ দ্য সো ম্যানুয়েলে। এই শিক্ষা প্রতিষ্ঠানটির পুরোধা পুরুষ ছিলেন পাদ্রে নিকোলো ফ্রাঁসোয়া বিরোধ। পাদ্রে মানে প্রিস্ট, পুরোহিত। তিনি ফ্রাঁসোয়া বদলের অভিভাবকদের এই বলে আশ্বস্ত করেছিলেন যে যখন তাদের আদরের ফ্রাঁসোয়া বদলের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরোবে, তখন সে হয়ে উঠবে একজন গুরুত্বপূর্ণ সদার্থক নাগরিক, রুচিসম্মত মানুষ এবং একজন জাগৃত খ্রিস্টান। পাদ্রী সাহেবের ভবিষ্যৎবাণী ফলেছিল। ফ্রাঁসোয়া বদলের সৎ, পণ্ডিত, প্রাচীন কেতার মানুষ হিসেবে পরিচিত ছিল, মানে শার্ল পিয়ের বদলের বাবা। পেশায় তিনি ছিলেন সোয়াসাল প্রসাল্লা ডিউকের গৃহ শিক্ষক। ধর্ম সম্পর্কে তিনি পরিষ্কার মত পোষণ করতেন। বলা হয় তার ধর্মীয় চিন্তা ভাবনা, সূক্ষ্মবোধ ও সততা, এই তিনটি গুণ শার্ল পিয়ের বদলের তার পিতার কাছ থেকেই পেয়েছিলেন। এবং পিতার সঙ্গে কবি শার্ল পিয়ের বদলের এর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। পিতারই আগ্রহে তার মধ্যে খুব ছোটবেলা থেকেই শিল্প চিত্রকলার প্রতি আগ্রহ সঞ্চারিত হয়।
শার্ল বদেলের মাত্র 6 বছর বয়সে তার পিতাকে হারান, কিন্তু পিতা পুত্রের অন্তরঙ্গ স্মৃতি কবি কোনোদিন ভুলতে পারেননি। পরবর্তীকালে বোহেমিয়ান জীবনের চূড়ান্ত পর্যায়ে তার শয্যা শিওরে ঝুলত ফ্রান্সোয়া বদেলের প্রতিকৃতি। তার পিতার প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্যই কবি কোনোদিন মেনে নিতে পারেননি তার বিপিতার অস্তিত্ব। বদেলের তার মাতার পুনর্বিবাহ মনে করতেন তার প্রয়াত পিতার প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা, এবং পারিবারিক অবস্থান বিচার করলে কবি মাতা ছিলেন ফ্রান্সোয়া বদেলের ঠিক বিপরীত পরিস্থিতি থেকে উঠে আসা এক অনাথ দরিদ্র সুন্দরী তরুণী। ফ্রান্সোয়া বদেলের প্রথম স্ত্রী রোজালি বদেলের একটি 10 বছরের পুত্র সন্তানকে রেখে 1814 খ্রিস্টাব্দের শেষের দিকে মারা যান, এবং তার মৃত্যুর প্রায় 5 বছর পর 9 সেপ্টেম্বর 1819 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে ফ্রান্সোয়া বদেলের 26 বছরের যুবতী ক্যারোলিন আরসিম্বো দুফোয়ের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। স্বভাবতই এই বিবাহ ছিল দুটি নিঃসঙ্গ জীবনের একাকিত্ব কাটানোর তাড়না, এবং 1832 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বালক শার্ল বদেলের তার বিপিতা জেনারেল ওপিককে এবং মার সাথে লিওতে এসে পৌঁছান। লিও একটা ফ্রান্সের শহর, LYON, লিও। কিন্তু তখনকার লিও কিন্তু কাঁপছে, সাংঘাতিক ঝড় হচ্ছে সেই লিওতে। কিসের ঝড়? সমাজ বদলানোর ঝড়। লিওর আকাশে বাতাসে তখন কিন্তু বারুদের পোড়া গন্ধ। বিক্ষুব্ধ ঝঞ্ঝনায় লিও তখন থরথর করে কাঁপছে, এবং প্রখ্যাত মহিলা কবি মার্সেলিন ভালমর 1827 থেকে 1832 কিন্তু লিওতে কাটিয়েছিলেন, এবং তার এক বন্ধুকে লেখা চিঠিতে আমরা খুঁজে পাই সেই শতকের 3য় দশকের উত্তাল লিওর এক প্রাণবন্ত ছবি। এবং তিনি কি লিখছেন চিঠিতে তিনি কি লিখছেন? তিনি লিখছেন, এক বিন্দু রক্ত নয়, বেদনায় চোখ ফেটে বেরিয়ে আসা এক বিন্দু অশ্রুকণাও নয়, শত সহস্র হৃদয় একই চিন্তায় বিভোর, তাদের কণ্ঠস্বর একই সুরে বাঁধা। পরম সত্য স্বর্গের কাছে তাদের একটাই প্রার্থনা, তারা সত্য বিচার চায়। স্বাধীনতার সাম্যের রং ছড়িয়ে পড়েছে লিওর প্রতিটি কোণে কোণে। এটা আমরা পাই আর্থার পোইগনের লেখা লা ইউন ম্যাডাম ডেসবর্ড ভালমোর থেকে অনুদিত। এবং এই যে দুর্ভাগ্যবশত তৎকালীন রাজনৈতিক পট পরিবর্তন যে লিওর আর্থ সামাজিক অবস্থার খুব একটা ইতিবাচক পরিবর্তন এনেছিল তা কিন্তু বলা যাবে না। তবুও বেশ ভালো মতো নাড়া দিয়েছিল তৎকালীন, মানে ভালো মতো নাড়া খেয়েছিল বলা যেতে পারে তৎকালীন বুর্জোয়ারা। 1831 খ্রিস্টাব্দের হেমন্তে তন্তু শ্রমিকরা এক চরম দারিদ্রতার মুখোমুখি হন, এবং সে বছরের অক্টোবরের শেষের দিকে দৈনক্লিষ্ট শ্রমিকরা লিওর স্থানে স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। তারা পুঁজিপতি ব্যবসায়ীদের কাছে তাদের বেতন বৃদ্ধির দাবি জানাতে থাকেন অত্যন্ত বিনম্র বিনীতভাবেই। এবং ভালমর লিখছেন, তাদের কান্না শোনা গেল। একদিন বিকেলে এসব না খেতে পাওয়া মানুষেরা তাদের দাবির প্রতি সততা জানাতে আগুন জ্বালালেন। তাদের উপরতলার কাছে তারা এবার চড়া সুরে প্রার্থনা জানালেন। তার ঠিক 8 দিন বাদেই তাদের আবেদন খারিজ হয়ে গেল, যেটা সাধারণত হয়, আবেদন খারিজ হয়ে গেল। তারা তখন অট্টহাসি হাসলো। এরই মধ্যে এক মূর্খ পুঁজিপতি এক শ্রমিকের বুকে পিস্তল ঠেকিয়ে বলল, এই তোমার পারিশ্রমিক। এবং এটা করার পরে সহ্যের বাঁধ ভাঙলো, সবার মাথায় রক্ত চড়ল।
হৃদয়ে আগুন জ্বলল এবং শুরু হয়ে গেল গৃহযুদ্ধ। আর নিছক গণতন্ত্রের ছকে বাঁধা সংসদীয় রাজনীতি নয়, শুরু হলো প্রত্যক্ষ সংগ্রাম। খেতে পাওয়া গুটি কয়েক মানুষের সঙ্গে হাজার হাজার অভুক্ত মানুষের দাঙ্গা। সেই দাঙ্গার চূড়ান্ত পর্যায়ে শ্রমজীবী মহিলারা রাস্তায় নামলেন। তারা স্লোগান দিতে লাগলেন, মেরে ফেলো, মেরে ফেলো, আমাদের মুক্তি দাও অনাহারের যন্ত্রণা থেকে। যারা তাদের দেহ ছুড়ে দিলেন উদ্ধত বেয়োনেটের সামনে। এই লিওতে তখন কিন্তু বদলের এসে প্রবেশ করেছেন, যে লিওর সরণিতে বেয়ে বয়ে চলল রক্তগঙ্গা। তখন কিন্তু বদলের 11 বছর বয়স। এদিকে অদ্ভুতভাবে ভাগ্যদেবী প্রসন্ন মসিও ওপিকের প্রতি, মনে আছে তো ওপিককে, বিপিতা, এবং ওরলে আয়ের ডিউকে সাহায্য করার জন্য তাকে সেনাবাহিনীর 7ম ডিভিশনের প্রধান করে লিওতেই পাঠানো হলো। এবং মসিও ওপিকের সামনে উন্নতির অযাচিত সুযোগ চলে এলো। যখন উত্তপ্ত লিও, সেই লিওতে হাজার হাজার নিরন্ন মানুষ জীবন যুদ্ধে তাদের তীব্রতম লড়াইয়ে, তখন কর্নেল ওপিক উন্নতির আশায় দুলছেন। একেই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তো 11 বছরের শার্ল বদলের লিওতে তখন ছিল। লিওতে পৌঁছে তার এক ভাইকে প্যারিসে 11 বছরের বদলের চিঠি লিখলেন। সেই চিঠিতে অবশ্য লিওর রাজনৈতিক ঝঞ্ঝাঝটিকার ছাপ পড়েনি, এবং 11 বছরের কোনো বালকের চিঠিতেই সেটা খুঁজে না পাওয়াই স্বাভাবিক। তবে বালক শার্ল বদলের তখন 11 বছর বয়স। বালক শার্ল বদলের মনস্তত্ত্ব বুঝতে হলে এই চিঠি এক অপরিহার্য দলিল। কি লিখছেন এই চিঠিতে? তিনি লিখছেন, আমরা কোচে উঠে বসলাম এবং অবশেষে তা ছাড়লো। প্রথম কয়েক মুহূর্ত আমি বেশ বিরস বদনে কাটালাম। তার কারণ দস্তানা, জলের বোতল, পা দস্তানা, ছেলেদের টুপি, মেয়েদের টুপি, বালিশ, কম্বল, এরকমই সব জিনিসপত্র। তাহলে প্রথম দিকে প্লাস আরি কাতর, এবং তার কিছুদিন বাদে প্লাস কারণই মসিওর মাদাম ওপিকের স্থায়ী ঠিকানা হলো। প্লাস কারণর থেকে মিনিট 2 দূরেই একটি বোর্ডিং ছিল। বোর্ডিংটি চালাতেন এক নবদম্পতি, সেখানে শার্লকে রাখা হলো। বোর্ডিংটি কাছাকাছি যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল তার নাম হলো কলেজ রয়্যাল। বোর্ডিংটির অন্যান্য আবাসিকদের মতন শার্লকেও ভর্তি হতে হলো। এবং বেশিরভাগ মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ যত না বেশি কবিতা পড়ে তার থেকে বেশি কবিতা লেখেন, বা যত না বেশি মদ্যপান করেন তার থেকে বেশি মাতাল হবার আকাঙ্ক্ষায় মেতে ওঠেন, অথবা প্রেমিকা না থাকলেও অসম্ভব প্রেমের আবেশে হাবুডুবু খান। প্রেমিক কবি আর মাতালের স্বর্গ নেমে এসেছিল 19বিংশ শতকের মধ্যভাগ থেকে 20 শতকের 70 দশক অব্দি লাতিন কোয়ার্টারে। ইসলাম ধর্মীদের যেমন মক্কা, আমি আগেই বলেছি, পাশ্চাত্য মার্গীয় সঙ্গীতকারদের যেমন ভিয়েনা, সেরকম তীর্থক্ষেত্রে হয়ে উঠেছে তেমন বিশ্বের তামাম বুদ্ধিজীবীদের কাছে লাতিন কোয়ার্টার। এবং বদলের তখন সদ্য গ্র্যাজুয়েট। রেজাল্ট বের হওয়ার পরেই বদলের মেতে উঠলেন এক অসম্ভব পবিত্র যজ্ঞে। নিজেকে উজাড় করে দিলেন লাতিন কোয়ার্টারের ঝড়ের কাছে। পরিচয় হলো আর সব প্রতিভাবান পাগলদের সঙ্গে। মসিও ম্যাডাম ওপিক প্রমাদ গুনলেন, প্যারিস থেকে যে করে হোক বদলেরকে তাদেরই এক পারিবারিক বন্ধুর জাহাজে তুলে দেওয়া হলো, এবং 1841 সালে জুনে বদলের ভারতবর্ষের অভিমুখে যাত্রা করলেন। কিন্তু 1842 সালের ফেব্রুয়ারির মধ্যে তিনি মাঝপথে ফিরে এলেন। শুরু হলো অমিতাচার। সঙ্গী সাথীদের সঙ্গে ডুব দিলেন হাসিসের রহস্যময় মায়ামোদীর জগতে। তার টাকা উড়াবার প্রবণতা
দেখে বদলের প্রবল আপত্তি সত্ত্বেও আইনি সাহায্যে তার নির্দিষ্ট মাসিক বৃত্তি বেঁধে দেওয়া হলো এবং বদলের খেপে গেলেন। তার সঙ্গে তার সৎ ভাই আলফোনসো এবং বিপিতা জেনারেল ওপিককে সম্পর্ক প্রায় ভেঙেই গেল। বদলের প্রথমবারের জন্য আত্মহত্যা করার চেষ্টা করলেন। ভাবুন, আত্মহত্যা করলে কি হতো। আমাদের সৌভাগ্য তিনি বিফল হলেন। ইতিমধ্যে তিনি সাহিত্য জগতে প্রবেশ করলেন। 1845 সালে প্রকাশিত হলো তার প্রথম স্যালন। 1847 সালে তিনি এডগার অ্যালান পোর প্রতি আকর্ষিত হলেন। বদলেয়ারের জীবনেও একাধিক নারীর অনুপ্রবেশ ঘটেছিল এবং সেটা বলতে গেলে মুলাটো, জন দুভাল, সুন্দরী সাবতীয় রহস্যময়ী মারি দোব্রুন। তবে তার বেশিরভাগটাই ছিল দৈহিক আকর্ষণ আর রোমান্টিসিজম। তবে 1857 সালে এপ্রিলে বিপিতার মৃত্যুর পর তার বহুদিনে ঈপ্সিত অভিলাষ সফল হলো। তিনি তার মায়ের সান্নিধ্য পেলেন একান্তে। তিনি মানে বদলেয়ারের মা তার কাছে ছিলেন একজন দেবী, পবিত্র প্রেমের শাশ্বত রূপ। এবং শার্ল বদলেয়ারের লে ফ্লেয়ার দি ম্যাল, যেটাকে দ্য ফ্লাওয়ার্স অফ ইভিল, যেটাকে বুদ্ধদেব বসু লিখেছেন ক্লেদজ কুসুম। লে ফ্লেয়ার দি ম্যাল পাশ্চাত্য সাহিত্যের সর্বশেষ মহাকাব্য। আমরা একটু পরেই আসবো সেখানে। কবিগুরু ভিক্টর হুগো বলেছিলেন, ফরাসি কাব্য জগতে বদলের নতুন শিহরণ সৃষ্টি করেছে। আর লে ফ্লেয়ার দি ম্যালের পংক্তিতে পংক্তিতে সেই শিহরণ বিস্ফোরণ ঘটায়। বদলেয়ারের জীবনবোধ, আত্মিক চেতনার অতল থেকে উঠে আসা বর্ণচ্ছটায় রঙিন এই মহাকাব্য। লেখনীতে নিজস্ব ব্যক্তিত্ব ফুটে ওঠা এ জিনিস নতুন নয়, কিন্তু এমন অমার্জিত সততায় নিজের বস্ত্রহরণ, নিজের নগ্ন শরীরের ভাস্কর্যের দিকে মগ্ন হয়ে অবিরত বিশ্বজনীন ঋতরূপ অন্বেষণ। একটা বিকল্প ভাষা খুঁজছিলেন উনি, এবং সেই বিকল্প ভাষার সন্ধানেই কিন্তু এই টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস বদলেয়ারের কাছে গেছিলেন এবং ভেঙে চুরমার করে দিয়েছিলেন। মানে আমরা অনেক সময় বলি that T.S. Eliot took the ammunition from France and bombarded the headquarters of British poetry. ভেঙে চুরমার করে দিয়েছিলেন, কিন্তু অনুপ্রেরণা ছিল বদলেয়ারের থেকে। তো তাই জন্য তিনি নিজেকে এমন ভাবে নগ্ন করেছিলেন এবং নিজের নগ্ন শরীরের ভাস্কর্যের দিকে মগ্ন হয়ে অবিরত বিশ্বজনীন ঋতরূপের অন্বেষণ, এসবই পৃথিবীর যাবতীয় নন্দন তত্ত্বের কাছে এ যাবৎ অনাস্বাদিত ছিল। মানুষই হৃদয়ের নিকষ, অন্ধকারময়, পিচ্ছিল্য, আদিম, নিষিদ্ধ জায়গায় বদলেয়ারের ঠোঁট ছোঁয়ালেন। বদলেয়ারের নরক থেকে উঠে এলেন। নরকের রাজা শয়তানকে নিয়ে কবিতা লিখছেন, শয়তান স্তোত্র, লিটানিজ অফ সেটান। আমাদের উপহার দিলেন এক প্রলম্বিত, নিষিদ্ধ, অবৈধ চুম্বন। আমরা সম্ভোগ সুখের জ্বালা বা সম্ভোগ জ্বালার মুখে শিহরিত হলাম, প্রবেশ করলাম লে ফ্লেয়ার দি ম্যালের আশ্চর্য একটা জগতে। সত্যি 1857 সালে পুলে মালাসি লে ফ্লেয়ার দি ম্যাল ছাপালো। পুলে মালাসি সম্ভবত 1100টা কপি ছিল প্রথম যখন বেরিয়েছিল, এবং পুলে মালাসি সেটা ছাপিয়েছিলেন। সে বছরেই 28 জুন লে ফ্লেয়ার দি ম্যাল প্যারিসের বাজারে ছাড়া হলো। তারপর ইতিহাস সংক্ষিপ্ত কিন্তু বেদনাদায়ক। লে ফ্লেয়ার দি ম্যাল জরিমানা, বাজেয়াপ্ত, বিতর্কের বেড়াজাল ডিঙিয়ে জনপ্রিয় হলো তো বটেই, বদলের স্বীকৃতি পেলেন। কিন্তু এদিকে ধীরে ধীরে তিনি এগিয়ে চললেন একটা অনিবার্য অন্তিমে সে এগিয়ে চললেন। যে অমার্জিত আভিজাত্যতায় নিজেকে গড়ে তুলেছিলেন, তেমনি অহংকার নিরুদ্বেগে বেছে নিলেন আত্মহরণের পথ। আত্মহত্যা করেননি, কিন্তু তার তেমন এই শক্তিশালী উদ্ভ্রান্ততা, ঝড়ের হিংস্র রূপ, সিফিলিসের গহন রাজ্যে অভিযান বেরোলো। তার সমস্ত তিতিক্ষা, রোমান্টিক বেদনা, এক্সটেসি, উল্লাস, স্বপ্ন, ক্লেদ, গ্লানি
মুক্তি পেল স্মৃতিভ্রষ্টতা নম্র শান্ত রাজ্যে। এবং এইখানে আমরা দেখবো যে কিছুক্ষণ আগে যখন আমাদের সভাটা শুরু, আলোচনা চক্র শুরু হলো, তখন আরেকজন ছাত্রী, সে কিন্তু সিসিফাসের কথা বলেছিলেন, খুব ইম্পর্টেন্ট কবিতা পাঠ করেছিলেন, আমি তার নামটা ভুলে যাচ্ছি, কিন্তু সিসিফাসের কথা বলেছিলেন। সেটা একটা কবিতা যেটার নাম হচ্ছে লা গুইগনন। সেখানে আমি একটু একটু পড়ছি, সেটা ফরাসিতে একটু পড়ছি, তারপরে ইংলিশের একটা অনুবাদ আছে সেটা একটু পড়ছি। এই যে লা গুইগনন বা ইভিল ফেট, আমি বাংলাটা অলরেডি সেই ছাত্রী পড়ে দিয়েছে। এই যে এইখানে কিন্তু বদলে লিখছেন, pour soulever un poids si lourd, Sisyphe il fraudait ton courage। এটা কিন্তু খুব মারাত্মক কথা। Sisyphe il fraudait ton courage মানে হচ্ছে সিসিফাস আই উড টেক ইয়োর কারেজ। তাহলে দেখুন এখানে সিসিফাস হয়ে উঠছে একজন মহান ব্যক্তি, এবং এই সিসিফাসকে কিন্তু কেন্দ্র করে নীলুদা আরো ভালো বলতে পারবে যে টিএস এলিয়ট কিন্তু ওয়েস্টল্যান্ডে টিরেসিয়াসের মতন একজনকে নিয়ে এসেছিলেন, এবং অ্যালবে কামু যিনি আধুনিকতাবাদের প্রতীক, আরেকজন প্রতিনিধি বলা যেতে পারে আধুনিকতাবাদের, অ্যালবে কামু, তিনি কিন্তু লিখেছিলেন দ্য মিথ অফ সিসিফাস। তাহলে কিন্তু দেখছি যে এই যে মডার্নিজমের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি অ্যালবে কামুর মতন একজন বিখ্যাত নভেলিস্ট, তিনি লিখছেন দ্য মিথ অফ সিসিফাস। সেই সিসিফাসের কথা কিন্তু আগে বলে গেছেন, কে বলে গেছেন? শার্ল পিয়ের বদলের, তার বিষয়ে কবিতা লিখে গেছেন। তো ওই ট্রেডিশনটাই বড় করছেন। তারপরে আবার অ্যালবে কামুর বিখ্যাত নভেলের নাম হচ্ছে লেট্রঞ্জে। লেট্রঞ্জে মানে হচ্ছে দ্য স্ট্রেঞ্জার। কিন্তু শার্ল পিয়ের বদলে লেট্রঞ্জে নামক একটা কবিতা লিখেছিল। লেট্রঞ্জে নামক একটা কবিতা লিখেছিল, সেই কবিতা থেকে আমি অল্প একটু পড়ছি। সেটা এক মিনিট আমার ইয়েতে, হ্যাঁ, সেটা ইংলিশে একটা অনুবাদ করা আছে। সেখানে কবি বলছেন, টেল মি এনিগম্যাটিক ম্যান, হুম ডু ইউ লাভ বেস্ট, ইয়োর ফাদার, ইয়োর মাদার, ইয়োর সিস্টার অর ইয়োর ব্রাদার? উত্তর দিচ্ছে, আই হ্যাভ নাইদার ফাদার নর মাদার নর সিস্টার নর ব্রাদার। ইয়োর ফ্রেন্ডস দেন? You use a word that until now has had no meaning for me. Your country? I am ignorant of the latitude in which it is situated. Then beauty? Her I would love willingly, goddess and immortal. Gold? I hate it as you hate your God. What then, extraordinary stranger, do you love? I love the clouds that pass yonder, the marvelous clouds. এই দেখুন, এই যে তুমি কি ভালোবাসো? দেশকে ভালোবাসো? না, আমি দেশ সম্পর্কে জানি না। তুমি কি ভালোবাসো? সোনা ভালোবাসো? না, আমি সোনা ভালোবাসি না। তাহলে তুমি কি ভালোবাসো? তোমার বন্ধু? বলে বন্ধু মানে আমি জানি না। তাহলে তুমি কি ভালোবাসো? বলে আমি মেঘ ভালোবাসি। ঠিক একইভাবে কিন্তু মেয়ের সল্ট যে চরিত্র অ্যালবে কামু লিখেছিল, একই নাম লেট্রঞ্জে। বদলেরও লিখছেন কবিতা লেট্রঞ্জে। এরকম একটা কণ্ঠস্বর পেলাম। অ্যালবে কামু মডার্নিজমের একজন, মানে আধুনিকতাবাদের একজন প্রতিনিধি, তিনি একটা উপন্যাস লিখছেন লেট্রঞ্জে, যাকে ইংলিশে আমরা দ্য স্ট্রেঞ্জার বা আউটসাইডার বলি। তিনিও কিন্তু এই চরিত্রে মেয়ের সল্ট একটা সিনে যখন আরবদের গুলি করে মেরে ফেলছে এবং কাঠগোড়ায় তাকে দাঁড় করানো হচ্ছে, এবং জজ সাহেব জিজ্ঞেস করছে যে তুমি ওদের মারলে কেন? তখন ও জিজ্ঞেস করছে, রোদ্দুর, সূর্য আমার চোখে ভাসছিল, রোদ্দুর, সূর্য। ঠিক যেরকম মনে হচ্ছে বদলের এই কণ্ঠস্বর, আমার আকাশ ভালো লাগে, আকাশ, মেঘ। ইটস মানে একটা রিজেকশন, একটা টোটাল রিজেকশন, একটা বিতৃষ্ণা কাজ করছে, একটা বিদ্রোহ কাজ করছে, একটা পচন কাজ করছে। অবশ্য পচন নিয়ে অনেক কিছুই লিখেছেন। এবং পচন, এই যে পচে যাচ্ছে সমাজ, আস্তে আস্তে পচে যাচ্ছে, এই পচনটাও কিন্তু আধুনিকতাবাদের একটা বৈশিষ্ট্য। ধরুন শার্ল বদলের বুদ্ধদেব বসুর অনুবাদ করায়, মানে উনি লিখেছেন একটা কবিতা অনুবাদ করে, যার নাম হচ্ছে এক শব, মানে কর্পস, ডেড বডি, কর্পস। তো দেখুন এখানে আমি একটু পড়ছি এই কবিতাটা, যেটা হচ্ছে এক শব। এক মিনিট,
হ্যাঁ, এই যে দেখুন, কি আমরা দেখেছিলুম হঠাৎ পথের মোড়ে, গ্রীষ্মবধুর দিনে, শিলার শয়নে গলিত জন্তু রয়েছে পড়ে, প্রেয়সী পড়ে কি মনে, আর্দ্র নারীর ধরনে শূন্যে পা দুটি তোলা, তাপে ঘামে বিষকীর্ণ লজ্জাবিহীন উদাসীন ভাবে উদার খোলা বিকট বাষ্পে পূর্ণ, প্রকৃতির দানে পুতিপুঞ্জে রাঁধবে বলে রৌদ্র রশ্মি জ্বলছে, ফিরে দেবে শতখণ্ডে যা তিনি মহৎ বলে মিলিয়েছিলেন গুচ্ছে, উত্তম সব, ভাবুন সবকে বলছেন উত্তম, উত্তম সব আকাশ দেখছে দৃষ্টি মেলে ফুটলো ফুলের মতো, এমন তীব্র গন্ধ ভেবেছো হঠাৎ টলে ঘাসে পড়ে যাবে না তো, ঝাঁকে ঝাঁকে মাছি পচে ওঠা গলা জঠরছে তার নামে অবিরল, ঘন কালো স্রোতে স্রোতে সপ্রাণ ছেঁড়া টুকরো বে কৃমির সৈন্যদল। তাহলে দেখুন এই যে পচন, মানুষের যে পচন, সামাজিক যে পচন, সাংস্কৃতিক যে পচন, রাজনৈতিক যে পচন এবং মানসিকতার যে পচন, সেই পচনের বিষয় কিন্তু ধরে তুলেছেন শার্ল বদেলের। এবং এই পচন কিন্তু হয়ে উঠেছিল একটা মারাত্মক থিম, একটা বিশেষ বৈশিষ্ট্য। চলে যান রোমানিয়াতে চলে যান এবং রোমানিয়ান দার্শনিক এমিল সিওরানের বই খুলুন, কি লিখছেন? পচনের সংক্ষিপ্ত ইতিহাস। ভাবতে পারছেন? উনি তো লিখতে পারতেন রোমানিয়ার সংক্ষিপ্ত ইতিহাস। আমরা পড়েছি ভারতবর্ষের সংক্ষিপ্ত ইতিহাস পড়েছি, ইংরেজি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস, বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস, এরকম বই আমরা গ্রন্থাগারে দেখি, কিন্তু একবারও কি আমরা দেখেছি পচনের ইতিহাস? তার মানে সমাজটা তখন এতটাই পচে গেছে যে এমিল সিওরান দার্শনিক বাধ্য হচ্ছেন লিখতে পচনের ইতিহাস, যেখানে উনি বলছেন যে মানুষ কিন্তু ক্ষয়ে যাচ্ছে, মানুষ আস্তে আস্তে পচে যাচ্ছে। ঠিক এই বদেলেরিয়ান কায়দায়, যখন বদেলের বলছেন এক সব, যেখানে বনবন করে এই সবের ওপর মাছি ঘুরে বেড়াচ্ছে, কৃমির সৈন্যদল চলছে, হাঁটছে। এবং এই পচনটা কিন্তু আমরা দেখতে পাই আরেকজন আধুনিকতাবাদের প্রতিনিধি বলা যেতে পারে, যার নাম আপনাদের চেনা, বিশ্ববিখ্যাত নাট্যকর্মী স্যামুয়েল বেকেট। এবং এই স্যামুয়েল বেকেটের আপনারা যদি এন্ড গেম পড়েন তাহলে দেখবেন এই এন্ড গেমে দুটো চরিত্র, হ্যাম অ্যান্ড ক্লোভ, এবং হ্যামের যে বাবা মা তারা উঠে আসছে ডাস্টবিন থেকে উঠে আসছে তাদের বাবা মা, তার হ্যামের বাবা মা। তো এটাও কি পচন নয়? পচন কি ওয়েটিং ফর গোডোর অপেক্ষার আপেক্ষিকতা নয়? অপেক্ষা যখন ভয়াবহ হয়ে গেছে, অপেক্ষা যখন দানবিক হয়ে গেছে। এবং অনেক সময় আমরা দেখেছি বদেলেরিয়ান কবিতায়, শার্ল পিয়ের বদেলেরের কবিতায় আমরা দেখেছি এক পিশাচী, এক দানবী, নর্তকী সাপিনী, এসব কথা আমরা শুনেছি, যেগুলো ইউরোপীয় আধুনিকতাবাদের অনেক পরে বারবার এসছে, কিন্তু সূচনা করেছিলেন শার্ল পিয়ের বদেলের। একেবারে ডাইরেক্ট ইনফ্লুয়েন্স যদি বলা যায়, তাহলে আমরা দেখব যে ডাইরেক্ট ইনফ্লুয়েন্স আমরা পাই থমাস স্টার্নস এলিয়ট। থমাস স্টার্নস এলিয়ট, আমরা যদি পিটার গে মডার্নিজমের বইটা পড়ি, মডার্নিজম লিওর অফ হেরেসির বইটা পড়ি, সেখানে উনি বলছেন that T.S. Eliot was the king of modernists. He was the king of modernists, the most modern of all modernists. এই যে একটা বদেলেরের কবিতার মধ্যে যেরকম আমরা একটা নরক দর্শন পাই, সেরকম টি.এস. এলিয়টের কবিতার মধ্যেও কিন্তু আমরা এই নরক দর্শন পাই। ধরুন এই যে লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফ্রক বলে একটা কবিতা লিখেছেন টি.এস. এলিয়ট, সেখানে প্রথম লাইনটাই কিন্তু দান্তের ইনফার্নো থেকে। দান্তে বিশ্ববিখ্যাত কবি, মধ্যযুগীয় কবি, তিনি লা ডিভিনা কমেডিয়া লিখেছিলেন, যার প্রথম ভাগ হচ্ছে ইনফার্নো। এবং আমরা দেখতে পাচ্ছি যে নরক দর্শন দিয়ে কিন্তু কবিতাটা শুরু হচ্ছে। কিরকম কবিতা? প্রেমের কবিতা। কিন্তু কিসের প্রেম? লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফ্রক। কবিতাটা পড়লে দেখা যাবে যে এখানে ক্ষয় হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে মানুষ। এবং আমি সেটা একটু আসছি টি.এস. এলিয়টের আরেকটা কবিতা, যেটা না পড়লে নয়, মানে
যেটাকে বাংলায় যদি অনুবাদ করে কেউ তাহলে হয়তো লিখবেন জঞ্জাল জমি বা দ্য ওয়েস্টল্যান্ড, দ্য ওয়েস্টল্যান্ড। তো সেইখানে দেখুন এই যে টি.এস. এলিয়ট লিখছেন আনরিয়াল সিটি, আনরিয়াল সিটি আন্ডার দ্য ব্রাউন ফগ অফ আ উইন্টার ডন। দেখুন বদলেয়ারের আমি কবিতা পড়ছি, লিখছেন সোয়ার্মিং সিটি, সিটি ফুল অফ ড্রিমস। সোয়ার্মিং সিটিটা হয়ে যাচ্ছে টি.এস. এলিয়টে আনরিয়াল সিটি। এই যে শহর কেন্দ্রিক যে কবিতা সেটা কিন্তু আমরা দেখছি পরিস্ফুট হয়ে যাচ্ছে। এবং আরেকটা ডাইরেক্ট ইনফ্লুয়েন্স দেখুন বদলের এই কবিতায়, যেটার নাম হচ্ছে লেসেপ্ট ভিলিয়ের, মানে হচ্ছে দ্য সেভেন ওল্ড মেন। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে বদলের লিখছেন আ ডার্টি ইয়েলো ফগ ফ্লাডেড অল অ্যারাউন্ড। এই যে ইয়েলো ফগ, একটা হলুদ কুয়াশা, এই যে বদলের লিখছেন এখানে আ ডার্টি ইয়েলো ফগ ফ্লাডেড অল অ্যারাউন্ড। এই যে ডার্টি ইয়েলো ফগ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি টি.এস. এলিয়টের কবিতায় দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রকে। আমি একটু লাইনটা পড়ছি দেখুন, এটা এখন আমি পড়ছি দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক টি.এস. এলিয়টের, যেখানে উনি বলছেন দ্য ইয়েলো ফগ that rubs its back upon the window panes, the yellow smoke that rubs its muzzle on the window panes, licked its tongue into the corners of the evening. তাহলে বুঝতেই পারছেন এর বিষয়ে অধ্যাপক ডক্টর চিন্ময় গুহ অনেক কিছু লিখেছেন। এবং অধ্যাপক ডক্টর চিন্ময় গুহ তার বই ওয়ে দ্য ড্রিমস ক্লাসে লিখেছেন, যেখান থেকে আমি একটু পড়বো, কারণ উনি খুব ভালোভাবে তুলে ধরেছেন এই ইন্টারটেক্সচুয়াল রেফারেন্স গুলো। এবং তিনি বলছেন এই যে আনরিয়াল সিটির কথা আমি বললাম, তো অধ্যাপক ডক্টর চিন্ময় গুহ লিখছেন এলিয়টস আনরিয়াল সিটি রিকনস্ট্রাক্টস অ্যান্ড restates as far as the changing times permitted the Baudelairian experience. আমি আবার করছি বোঝানোর জন্য, এলিয়টস আনরিয়াল সিটি reconstructs and restates as far as the changing times permitted the Baudelairian experience. একেবারে বডিলেরীয় অভিজ্ঞতাটা টি.এস. এলিয়ট সেই ভাষায় অনুপ্রাণিত হয়ে লিখছেন, ভরিয়ে দিচ্ছেন তার কবিতার পংক্তিগুলো, একেবারে বডিলেরিয়ান এক্সপিরিয়েন্স। The brown fog and the crowd flowing over the London Bridge undone by death, the dull canal to transport in Baudelaire, and the pleasant whining of the mandolin are an astonishing example of intertextual transportation. খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন অধ্যাপক ডক্টর চিন্ময় গুহ। উনি বলেছেন ইন্টারটেক্সচুয়াল ট্রান্সপোর্টেশন, মানে বদলের এবং টি.এস. এলিয়টের সম্পর্কটা উনি বলছেন ইন্টারটেক্সচুয়াল ট্রান্সপোর্টেশন। এবং বেড়াল সম্পর্কেও কিন্তু আমরা দেখেছি বাংলায়ও অনেক কবিতা লিখেইছেন, জীবনানন্দ দাশ লিখেছেন, সেটা আমি পরে একটু আসবো। কিন্তু টি.এস. এলিয়ট এই যে ওল্ড পসমস বুক অফ প্র্যাকটিক্যাল ক্যাটস, এটাও কিন্তু লেশ্যাট, বদলেয়ারের লেশ্যাট থেকে অনুপ্রেরণা পেয়ে লেখা। লেশ্যাট, লেশ্যাট মানে দ্য ক্যাট। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর চিন্ময় গুহ আরো লিখছেন The wasteland shows a similarity with the 5-part structure of Le Fleur du Mal. Despite the sketchiness, there is some notion of architectural unity. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাবেই কিন্তু অনুপ্রাণিত করেছেন শার্ল বদলেয়ার। এবং আমরা দেখব যে বাংলা সাহিত্যে, মানে বদলেয়ার বাংলা সাহিত্যের উপর অনেকটাই প্রভাব ফেলেছে। এবং তার দুটো অভিনব উদাহরণ আমি তুলে ধরছি। এই যে এক্ষুনি বললাম লেশ্যাট, মানে শ্যাট, CHAT, শ্যাট মানে বিড়াল। না, এই যে বদলেয়ারের বিড়াল নামে একটি অসামান্য কবিতা লিখেছিলেন লে ফ্লের দু ম্যালে, জীবনানন্দ দাশও বিড়াল নামে কবিতা লিখেছেন বনলতা সেন কাব্যে। আপনারা জানেন ভালো করে, আমি আর বলছি না। মজার ব্যাপার হলো বদলের কবিতার শুরুতেই বলেছেন আমার মাথায় চলে তার আনাগোনা, আর জীবনানন্দর কবিতার শুরুতেই বলছেন সারাদিন একটা বিড়ালের সঙ্গে ঘুরে ফিরে কেবলই আমার দেখা হয়। বদলের একজনের বিষয় লিখছে যার নাম ইকারুস। ইকারুস আবার আমরা পাই গ্রিক পুরাণের ইকারুস, যে ইকারুসকে আমরা পাই জেমস জয়েসের A Portrait of an Artist as a Young Man-এও।
কিন্তু বাংলা সাহিত্যেও আমরা দেখব এই যে বদলেরের ইকারুস বিলাপ কবিতাটি সরাসরি শামসুর রহমান যিনি লিখেছিলেন কোন দিকে গেলে পার পাবি, ডান দিকে গেলে মার খাবি, বাম দিকে গেলে মার খাবি, কোন দিকে গেলে পার পাবি, সেই শামসুর রহমানকে অনুপ্রাণিত করেছিল তার বিখ্যাত কবিতা ইকারুসের আকাশ। এবং এটা উল্লেখ্য, ইকারুসের আকাশ শামসুর রহমানের একটি বিখ্যাত কবিতার বইয়ের নাম, এবং হুমায়ুন আজাদের ওপরও বদলেরের প্রভাব সুস্পষ্ট। বদলেরের নামে কিন্তু তিনি কবিতা লিখেছিলেন হুমায়ুন আজাদ। এবং মাত্র 40 বছর বয়সে মদ ও দারিদ্রে মৃত্যু হয়েছিল এডগার অ্যালান পোর। পোর মৃত্যু বদলেরকে কিন্তু কষ্ট দিয়েছিল, কারণ এডগার অ্যালান পোর ট্রান্সলেশন অনুবাদ বদলের করতেন এবং মদ সম্পর্কে বিভিন্ন ধরনের কবিতা লিখেছেন শার্ল পিয়ের বদলের। কয়েকটা কবিতা হচ্ছে, আমি জাস্ট অল্প একটু ছুঁয়ে যাচ্ছি, বেশি বলবো না। মানে মদ নিয়েও কত রকমের কবিতা, মৃত্যু নিয়েও কত রকমের কবিতা, এই সমস্ত কিন্তু আধুনিকতাবাদের পরে মানে ওয়ান অফ দ্য কি ফিচার্স হয়ে উঠেছে। আমি জাস্ট কবিতার নামগুলো একটু বলতে চাই, 1 মিনিট একটু দাঁড়ান। মদ নিয়ে মানে যেটা লিখেছেন, হ্যাঁ, প্রেমিক প্রেমিকার মদ, নিঃসঙ্গ মানুষের মদ, খুনের মদ, ন্যাকড়াকুরুনির মদ। তো মদ নিয়েও এত কিছু। এবং মদ কি করে, অচেতন করে দেয় মানুষকে। কেন করে দেয় এবং কেন মানুষ মদ খায়? সে একটা ফর্ম অফ এসকেপিজম হিসেবে সেটা খায়। এই নয় যে সে ইচ্ছে করে সেটা খায়। একটা বলা যেতে পারে একটা সামাজিক চাপ, একটা সামাজিক অস্বস্তির জন্য সে পালাবার জন্য, একটা কাল্পনিক জগতে পালাবার জন্য সে হয়তো আশ্রয় নিচ্ছে মদে। এবং মনে রাখতে হবে সেই কবিতা যে বিষয়ে আমরা বলেছি যে আধুনিকতাবাদের বৈশিষ্ট্য ছিল ধ্বংস, যে এই ধ্বংস লীলার তাণ্ডব কিন্তু চলছে আধুনিকতাবাদের প্রেক্ষাপটে। এবং সেই ধ্বংস নিয়েও কিন্তু আমরা দেখেছি বদলের কবিতা লিখেছেন। বদলের তার ধ্বংস কবিতায় লিখছেন, দামাল পিশাচ নিত্য আমার পাশে, বাতাসের মতো অতনু সাঁতরে ফেরে, তাকে পান করে জ্বালা ধরে ফুসফুসে, শাশ্বত পাপ পিশায় যাই ভরে। তো এই ধ্বংস এবং সবকিছু যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এই ফিচার গুলো বারবার করেই পাচ্ছি। এবং বদলের নরকেই বাস করতে চেয়েছিলেন, যদিও রোমান্টিক স্বর্গ তার বিশ্বাস ছিল, কিন্তু রোমান্টিকেরা যেখানে আত্মকরুণা করেন, বদলের সেখানে করেছিলেন আত্মপরীক্ষা। রোমান্টিকরা দোষ দেন অন্যদের, বদলের দোষ দিয়েছিলেন নিজেকে। তাই জন্য আমরা বলতে পারি বদলের তার সীমাবদ্ধ সময়কে দান করে দিয়েছেন অসীমাবদ্ধতার সাথে। এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।